और इस देश में जो तानाशाही चल रही थी, ईडी, सीबीआई, इनकम टैक्स का जो दहशत, टेररिज्म चल रहा है, उसके खिलाफ अगर देश की जनता ने आवाज उठाया है अपने मत के अधिकार के माध्यम से, तो क्या उसको आप कंडेम करेंगे? हमको वोट मिला है और हम उनका स्वागत करते हैं, हम उनके आभारी हैं। ये एक बहुत भारी पिछला कुछ धक्का है भाजपा को और खासतौर से मोदी जी को, कि जो इतना घमंड से कहे जा रहे थे कि अब की बार 400 पार, और उनको अपनी बहुमत भी नहीं मिली जो 2014 में और 2019 में उनके पास था, वो भी आज हासिल नहीं कर पाए। तो उनके लिए एक बहुत बड़ा सेटबैक है। और दूसरी ओर से ये एक बहुत बड़ी उपलब्धि है कि लोग, देश के लोग और वोटर खास तौर से अपने देश के संविधान, देश के अंदर जनतंत्र और लोगों की जनवादी अधिकार और रोज़मर्रा ज़िंदगी की समस्याओं को हल करने के लिए वो ये वोट डाला, और इसका अब कदर करनी चाहिए सरकार जब बनेगी। ये बहुत बड़ी उपलब्धि है आज इस चुनाव का। एक बहुत भारी सेटबैक है मोदी जी के लिए, उनके एजेंडा के लिए, आरएसएस के एजेंडा के लिए। तो जहां तक मोदी जी की गारंटी का सवाल है, मोदी जी की गारंटी चली नहीं। अभी बीजेपी को कोलिशन सरकार को ही चलाना पड़ेगा। फिर हमें देखना पड़ेगा कि मोदी जी कोलिशन चला सकते हैं कि नहीं। রাজীব, বৃন্দা কারাতের কথা দিয়ে আমি তোমার কাছে যাবো আবার, যেখানে বলছেন যে এইটা দেখার যে নরেন্দ্র মোদীর সরকার, কোয়ালিশন গভর্নমেন্ট, মিলিজুলি সরকার আদৌ চালাতে পারেন কিনা। না, রাজীবের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করবো রাজীবের সঙ্গে, কারণ এই বিষয়গুলো, এই প্রশ্নগুলো এখন সামনে আসছে। কারণ কিভাবে মিলিজুলি সরকার চালাতে হবে, একক সংখ্যা গরিষ্ঠতা নরেন্দ্র মোদীর সরকার তারা ক্ষমতায় এসেছেন, এবং সেই ক্ষমতায় আসার পর বেশ কিছু বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সিদ্ধান্ত নিয়ে একাংশের মধ্যে আপত্তি, বিরোধীরা আপত্তি তুলেছিল, এবং সেই সিদ্ধান্তকে, বেশ কিছু সিদ্ধান্তকে অগণতান্ত্রিক বলে দাবি করেছিল। এছাড়াও রাজ্যের গুরুত্ব কমিয়ে গোটা বিষয়টা কেন্দ্রমুখী করে দেওয়ার বিষয়ে অভিযোগ তুলেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে সংখ্যাগরিষ্ঠতা আসেনি। এবার এখন সহযোগী টিডিপি এবং নীতিশ কুমারের সঙ্গেই কিন্তু হাত ধরাধরি করে সরকার গড়তে হবে। আমরা রাজীবকে পেয়ে গেছি। রাজীব, আমরা বৃন্দা কারাতের বক্তব্য শুনছিলাম, যে তিনিও বলছিলেন যে এবার দেখার নরেন্দ্র মোদী এই কোয়ালিশন সরকার চালাতে পারেন কিনা। সত্যি এটা আমাদের জন্যও দেখার যে নরেন্দ্র মোদী এইবারে তার সিদ্ধান্তগুলো কিভাবে নেন। এবং আমরা জানি নীতিশ কুমার, তিনি তার দল কাস্ট সেন্সাসের দাবি তুলেছে, সেই দাবি একটা সামনে আছে। বিহারের স্পেশাল স্ট্যাটাস, সেই দাবি আছে। অন্ধ্রপ্রদেশের জন্য চন্দ্রবাবু নাইডুর একটা স্পেশাল দাবি রয়েছে। এই সমস্ত দাবি মিলিয়ে সরকার চালানো বড়সড় চ্যালেঞ্জ এখন। অবশ্যই সব্যসাচী, একদম ঠিক জায়গায় তুমি প্রশ্নটা তুলেছো, যে কাস্ট সেন্সাস এবং বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা। এই বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদাটা তোমার যদি মনে থাকে, এটা গত 10 বছর ধরে দাবি জানিয়ে আসছেন নীতিশ কুমার, এবং এই দাবিতে কিন্তু নীতিশ কুমার নরেন্দ্র মোদীর সঙ্গ ছেড়েছেন এই ইস্যুকে সামনে রেখেই। আবার তিনি গিয়ে এনডিএতে যোগ দিয়েছেন। এখন এই কোয়ালিশন সরকার চালানোর অভিজ্ঞতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এবং প্রধানমন্ত্রী যিনি হতে চলেছেন বা হবেন নরেন্দ্র মোদী, তার কতটা রয়েছে, তাদের সেই অভিজ্ঞতা কতটা বাস্তবায়িত হবে এবং তারা সেটা কতটা সফল হবে, সেই দিকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এক্ষেত্রে মনে রাখতে হবে যে যারা এই শরিক দলগুলিতে রয়েছেন, যাদের সমর্থন নিয়ে তিনি আসছেন, তারা কিন্তু অন্যান্য তাদের মতো ছোটখাটো যে শরিকগুলো এতদিন ছিল, আমরা দেখেছি যে বিজেপি 2019-এ একাই 303টি আসন পেয়েছিল। সেক্ষেত্রে শরিকদের কার্যত কোট আনকোট পাত্তা দেওয়ার কথা মনে করেনি বিজেপি। তার কারণ তাদের দাবি দেওয়া, তাদের ভালো কোনো মন্ত্রকের দাবি মেনে নেওয়া বা অন্যান্য দাবি, আমরা দেখেছি হরসিমরত কৌর অর্থাৎ শিরোমণি অকালি দল, তারা বেরিয়ে গিয়েছে। তারা এই রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান, তিনি বেরিয়ে গিয়েছেন। এরা কিন্তু বেরিয়ে যাওয়ার অভিজ্ঞতা এদের রয়েছে, তাদের পাস্ট রেকর্ড সেটা বলছে। সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যে তারা এই সরকার চালানোর ক্ষেত্রে, যেটা অটল বিহারী বাজপেয়ীর সময়কার যে সরকার চলেছিল, সেরকম ভাবে চালাতে পারেন কিনা, সেটা কিন্তু দেখার বিষয়। অনেক ধন্যবাদ।
বীরভূমে জয় পেয়েছে তৃণমূল, কিন্তু কেষ্টর বুথ সেখানে কিন্তু তৃণমূলের হার। বোলপুরের 22 নম্বর ওয়ার্ডে 765 ভোটে হার হয়েছে তৃণমূলের। আর এই 22 নম্বর ওয়ার্ডেই অনুব্রত মণ্ডলের বাড়ি। প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, এটা কিন্তু যেখানে তৃণমূল কংগ্রেস চুলচেরা ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে যে এই জায়গায় ফল খারাপ হওয়ার পেছনে কি কারণ, এটাও কিন্তু একটা ভাবনা চিন্তার জায়গা বটে। দেখো, একেবারে তাই, এবং রাজনৈতিক ভাবেও এটি সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার কারণটা কি? কারণ তুমি জানো বোলপুর কেন্দ্রে যেখানে তৃণমূল কংগ্রেস সব থেকে বেশি সংখ্যক ভোটে কার্যত জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেসের এই বোলপুর লোকসভা কেন্দ্রের ইতিহাস থেকে, অর্থাৎ 3,27,000 ভোটে প্রায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। সেখানে দাঁড়িয়ে খুদ বোলপুর শহরে, যেখানে বোলপুর শহরে অনুব্রত মণ্ডল বসবাস করতেন, সেই 22 নম্বর ওয়ার্ডে 765 ভোটে তৃণমূল কংগ্রেসকে পরাজিত হতে হয়েছে। এবং শুধু অনুব্রত মণ্ডলের ওয়ার্ডে তাই নয়, তার পাশেই কিন্তু মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ওয়ার্ড রয়েছে, যিনি বোলপুরের বিধায়ক। তিনিও কিন্তু তার ওয়ার্ডে কার্যত পরাজয়ের শিকার হয়েছেন, অর্থাৎ সেখানে সর্বোচ্চ ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী। ফলে সে জায়গায় দাঁড়িয়ে তুমি বুঝতেই পারছো, একদিকে যখন তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে খুশি হাওয়ায় বিপুল সংখ্যক ভোটে জয়, ঠিক সেখানে দাঁড়িয়ে এই যে অনুব্রত মণ্ডলের ওয়ার্ড এবং পাশাপাশি মন্ত্রীর ওয়ার্ডের পরাজয় হওয়া, এটা যে তৃণমূল কংগ্রেসকে যথেষ্ট ভাবাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। একদম কি বলছে তারা শুনবো, বিজেপির বক্তব্যও শুনবো। সমস্ত কর্মীরা, সমস্ত নেতৃত্ব, বিধায়ক, ব্লক সভাপতি থেকে জেলা সভাধিপতি থেকে সবাই অক্লান্ত পরিশ্রম করেছে। এবার আমরা যে টিম, কেষ্টমণ্ডলের টিম, আমরা ইউনাইটেড হয়ে ভোট করতে পেরেছি বলে আজ রেজাল্ট ভালো হয়েছে। যেখানে মানুষ স্বচ্ছভাবে ভোট দিতে পেরেছে, সেখানে মানুষ পরিবর্তন এনেছে। তাই যত বড়ই রাজনীতি হোক, মানুষ নিজের ভোট নিজের যেখানে দিতে পেরেছে ভালোভাবে, সেখানে আমাদের লিড আছে। ভোটের যা কাউন্টিংয়ের পর যে রেজাল্ট দেখলাম, তাতে তো আমার মনে হয়েছে ছাপা অনেক জায়গাতেই হয়েছে। কারণ যেখানে আমরা দেখছি 1120 ভোটার, সেখানে হয়তো 1110 কি 15 ওরাই পেয়েছে, বাকি 5-7টা ভোট আমরা পেয়েছি। সময়টা বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকো। मीरा सफेद तुरंत खुले। फिर एक बार 400 পার হলো না, বরং দেশ জুড়ে 300-এর নিচে নেমে গেল এনডিএ। একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটা দূরে থেমে গেল বিজেপিও। ফলে এক দশক পর দিল্লিতে একদলীয় শাসনে ইতি পড়তে চলেছে, ফিরতে চলেছে জোট সরকারের জামানা। 543 আসনের লোকসভায় ম্যাজিক ফিগার 272। মঙ্গলবার গণনায় 250 আসনের আগেই থেমে যায় বিজেপির দৌড়। ফলে কেন্দ্রে সরকার গড়তে শরিকদের মুখাপেক্ষী হতে হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহের। যে পরিস্থিতি 2019 তো বটেই, 2014তেও ছিল না। উল্টো দিকে গতবারের চেয়ে প্রায় দ্বিগুণ আসন পেয়ে উজ্জীবিত কংগ্রেস। 250-র কাছাকাছি আসনে জয়ী ইন্ডিয়া শিবিরও। এদিন ফল ঘোষণার পর এক স্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, টানা তৃতীয়বার এনডিএতে আস্থা রেখেছে জনগণ। এ এক ঐতিহাসিক কীর্তি। আমি জনতা জনার্দনকে প্রণাম জানাই এবং তাদের আশ্বস্ত করছি যে আমরা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ভালো কাজ চালিয়ে যাব। देशवासियों ने भाजपा पर, एनडीए पर पूर्ण विश्वास जताया है। आज की ये विजय दुनिया के सबसे बड़े लोकतंत्र की जीत है। कांग्रेस अवश्य लोकसभा এই ফলকে মোদির নৈতিক হার হিসেবে তুলে ধরতে তৎপর। सत्ताधारी दल भाजपा ने एक व्यक्ति एक चेहरे के नाम पर वोट मांगा। अब ये स्पष्ट हो गया है कि ये मैंडेट मोदी जी के खिलाफ गया है। ये उनकी राजनीतिक और नैतिक हार है। এদিন সংবিধানের প্রতিলিপি হাতে সাংবাদিক বৈঠক করেন রাহুল গান্ধী। ওয়েনার ও রায়বেরেলি থেকে জয়ী কংগ্রেস প্রার্থী বলেন, এবারের ভোটে সংবিধান বাঁচাতে লড়াই করেছেন দেশবাসী। इसको बचाने का काम हिंदुस्तान के सबसे गरीब लोगों ने किया है। सबसे गरीब लोगों ने किया है, मजदूरों ने किया है, किसानों ने किया है, दलितों ने किया है, आदिवासियों ने किया है, पिछड़ों ने किया है। इन लोगों ने इस कॉन्स्टिट्यूशन को बचाया है। ये कॉन्स्टिट्यूशन देश की आवाज है।
ভোটের ফল স্পষ্ট হওয়ার পর প্রধানমন্ত্রীর ইস্তফা দাবি করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি খুশি মোদিজি সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পায়নি, উনি ক্রেডিবিলিটি লস করেছেন। ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দেওয়া উচিত, কারণ উনি বলেছিলেন ইসবার 400 পার। আমি কি বলেছিলাম আপনাদের? আমি বলেছিলাম 200 পার হবে কিনা দেখে রাখুন, কারণ কিছুটা হাতে রাখতে হয়। আমি বলেছিলাম পগার পার। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সরকার গড়ার প্রশ্নে অনেকটাই এগিয়ে বিজেপি। তবে শরিকদের উপরে আগের চেয়ে অনেক বেশি নির্ভর করতে হবে গেরুয়া শিবিরকে। ফলে এনডিএ 2-এর শরিক চন্দ্রবাবু নাইডু টিডিপি ও নীতিশ কুমারের জেডিইউ এর গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছে। ঘটনাচক্রে এই দুই নেতারই শিবির বদলের দীর্ঘ ইতিহাসও আছে। পরিস্থিতি আঁচ করে ইতিমধ্যে নীতিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করে দিয়েছে ইন্ডিয়া শিবির। ব্যুরো রিপোর্ট জি 24 ঘন্টা। ও 7 লক্ষের বেশি ভোটে জিতেছে এবং আমার মনে হয় ও রেকর্ডের জন্য বাংলার মানুষকে আমাদের আরও কনগ্রাচুলেশন। এ থেকে দিল্লির শিক্ষা নেওয়া উচিত, রিগিং করে কিছু হয় না। আমি প্রথমে একটু বাংলায় বলবো, কারণ আমি তো বাংলা রাজ্যের মানুষ। আমি বাংলার সকল মামাটি মানুষকে আমার অন্তরের অভিনন্দন, শুভনন্দন, ধন্যবাদ, জোহর, সালাম। এনডিএ বৈঠকের আগেই বড় আপডেট। 8ই জুন তৃতীয়বারের মতো শপথ নিতে পারে মোদীর সরকার। রাষ্ট্রপতি ভবনে শপথ নেওয়ার সম্ভাবনা, এমনটাই সূত্রের খবর। 7 তারিখ সংসদীয় বৈঠক। এবার কেন্দ্রে শরিক নির্ভর মোদী। আজ বিকেলে এনডিএর বৈঠক। দিল্লির পথে চন্দ্রবাবু নাইডু। রাজধানীতে নীতিশ কুমার, জল্পনা বাড়ি একই বিমানে তেজস্বীও। ইন্ডিয়া জোটে ফেরা জল্পনা খারিজ নীতিশের দলের। মোদী নেতৃত্বে এনডিএ জোটের পাশে থাকার আশ্বাস। বিরোধী জোটে ফিরবে না দাবি জেডিইউ নেতা কেসি ত্যাগের। বাংলায় সবুজ ঝড়, পরে রণকৌশল কি? নবনির্বাচিত সাংসদদের নিয়ে শনিবার বৈঠক মমতার। থাকবেন অভিষেকও। কিভাবে এলাকার উন্নয়ন, সংসদে কি ভূমিকা? কালীঘাটে বৈঠকে হবে আলোচনা। রাহুলকে শুভেচ্ছা বার্তা মমতার। অখিলেশ থেকে উদ্ধবকেও ফোন তৃণমূল সুপ্রিমোর। ইন্ডিয়া বৈঠকে মমতার দূত অভিষেক। তৈরি হবে পরবর্তী রণকৌশল। বালুরঘাটে দিনভর টানা পড়েন, গভীর রাত পর্যন্ত গণনা পুনর্গণনা। অবশেষে সুকান্তকে জয়ী ঘোষণা কমিশনের। বিজেপি রাজ্য সভাপতিকে রাত 1:30টায় সার্টিফিকেট কমিশনের। বর্ধমান দুর্গাপুরে হারের পর দিলীপের মুখে কাঠিবাজি তথ্য। 21 সালের পর দল আর এগোয়নি। কার্যত সুকান্ত শুভকে নিশানা করে কটাক্ষ দিলীপের। আসন পরিবর্তনের জন্য হার, কার্যত স্বীকার সুকান্তের। ভোটে বরাডুবির পর বামফ্রন্টের মধ্যেই এবার প্রশ্ন ফরওয়ার্ড ব্লকের। কংগ্রেসের সঙ্গে বামেদের আসন সমঝোতা মেনে নেয়নি মানুষ। কোনো নেতা তা মানতে চাননি, মন্তব্য নরেন চট্টোপাধ্যায়। ফল বের হতেই জেলায় জেলায় অশান্তি। ক্যানিংয়ে আক্রান্ত বিজেপি। সোনারপুরে বিজেপি প্রার্থী পোলিং এজেন্টের বাড়িতে ভাঙচুর। নিউ টাউনে পদ্ম শিবিরের সমর্থকদের বাড়িতে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ। প্রাক বর্ষার মরশুমে ঘেমে নে একাকার গোটা বাংলা। ঘরমাক্ত আবহাওয়ার পূর্বাভাস আজ দিনভর। চলতি সপ্তাহে দক্ষিণে মৌসুমি বায়ু আসার সম্ভাবনা নেই। এই মুহূর্তে নিবেদন করলেন SBIHM Kolkata, North 24 Parganas, place 10,000 students worldwide. শনিবার জয়ী সাংসদদের নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের এলাকায় কিভাবে কাজ করবেন সাংসদরা, নতুন সাংসদদের সংসদে ভূমিকা কি, বিকেল 4টায় এসব নিয়ে চলবে আলোচনা। নতুন যারা সাংসদ হয়েছেন বিকেল 4টের সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার উপস্থিতিতে এই বৈঠকে আলোচনা হবে। শনিবার রয়েছে এই বৈঠক এবং সেই বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। ভোটের ফল বেরোতেই কোচবিহারে সন্ত্রাসের অভিযোগ। ডাওয়া তৃণমূল কর্মী সমর্থকদের ওপর আগ্নেয়াস্ত্র লাঠিসোঁটা নিয়ে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার পদ্ম শিবিরের। দেখো হাতে বন্দুক নিয়ে ভাগতেছে।
যে ছবি আমরা দেখাচ্ছি এই ভিডিও সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই ভাইরাল। ভিডিওর সত্যতা যাচাই করে নি জি 24 ঘন্টা। দেখো হাতে বন্দুক নিয়ে ভাগতেছে। এখনের মতো এই পর্যন্ত। এরপরেই শিলাদিত্যর সঙ্গে দেখুন বাংলার 5। নীরা সফি তুরন্ত খোলে ঘর। ও 7 লক্ষের বেশি ভোটে জিতেছে এবং আমার মনে হয় ও রেকর্ডের জন্য বাংলার মানুষকে আমাদের আরও কনগ্রাচুলেশন। এদেরকে দিল্লির শিক্ষা নেওয়া উচিত, রিগিং করে কিছু হয় না। আমি প্রথমে একটু বাংলায় বলবো, কারণ আমি তো বাংলা রাজ্যের মানুষ। আমি বাংলার সকল মামাটি মানুষকে আমার অন্তরের অভিনন্দন, শুভনন্দন, ধন্যবাদ, জোহর, সালাম, সত শ্রী আকাল জি, দণ্ডবত, নমস্তে, নমস্কারম, সত শ্রী আকাল সবাইকে জানাচ্ছি।